আচ্ছা যাই হোক, আমরা ক্লাস শুরু করি। দেখো, তো ফার্স্ট অফ অল আমরা যেটা বলবো আলোর আলোর প্রতিফলন। আলোর প্রতিফলনটা কি সে সম্পর্কে তোমাদের হয়তো অনেকেরই জানা আছে যে আলোর প্রতিফলনটা কি। এখন আমি যদি প্রশ্ন করি যে আলোর প্রতিফলন কোথায় থেকে আসছে বা আলোর প্রতিফলনের আবিষ্কারক কে, তোমরা হয়তো জানো যে আমরা আলোর প্রতিফলন প্রতিসরণ এই দুইটার মধ্যে কিন্তু কেউ না কিন্তু আবিষ্কার করছে, তাই না? তবে আমি যতটুকু তথ্য জানি, আমার মতে প্রতিফলনের কোনো তথ্য আমি জানি না অ্যাকচুয়ালি। প্রতিফলনে এই সামান্য একটা তথ্য জানি, সেটা হচ্ছে একটা নিয়মিত একটা প্রতিফলন আছে। নর্মালি আমাদের যে দর্পণগুলি, আয়না, আমরা যে নিজের চেহারাটা মানে হচ্ছে আমি কত স্মার্ট, আমি কত সুন্দর, আমি কত হ্যান্ডসাম, এই যে আমার লুকিংটা দেখতে যাই আয়নার সামনে, যেটার সামনে দেখতে যাই আর কি, মানে যেখানে দাঁড়ালে আমি নিজেকে দেখতে পারি খুব সুন্দরভাবে, ঠিক আছে, নিজেকে খুব হ্যান্ডসাম মনে হয়, খুব ফ্রেশনেস একটা ফিল করা হয়। সো ওই জায়গাটার মধ্যে বলতেছি। তো এইখানে কিন্তু একটা নিয়মিত প্রতিফলন ঘটে, একটা প্রতিফলন ঘটে, যে প্রতিফলনের নামটা হচ্ছে নিয়মিত প্রতিফলন। এখন ওই প্রতিফলনটা যেটা হয়, এই প্রতিফলনটা কিন্তু একজন বিজ্ঞানী আবিষ্কার করে বলে এরকম না, তবে একটা ধারণা দিয়েছিলেন যে ওইটা ধর্মটা তিনি প্রথম পর্যবেক্ষণ করেন। এবং তিনি হচ্ছেন বিজ্ঞানী হিরণ। নামটা একটু কেমন না মনে হচ্ছে, বাংলাদেশি বাংলাদেশি, তাই না? দেখো তো, বিজ্ঞানী হিরণ মানে হচ্ছে আলোর নিয়মিত, এইগুলোটা আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তোমাদের। আলোর যে নিয়মিত প্রতিফলন আছে, আলোর নিয়মিত প্রতিফলন, আলোর নিয়মিত প্রতিফলনের ধর্ম লক্ষ্য করেন। ধর্ম যে প্রথম লক্ষ্য করেন, কে লক্ষ্য করেন? বিজ্ঞানী হিরণ। তো তিনি একাধারে যেটা ছিলেন, বিজ্ঞানী হিরণ ছিলেন হচ্ছে মূলত গ্রিসের নাগরিক, প্রাচীন গ্রিসের নাগরিক। তিনি হচ্ছে গ্রিসের নাগরিক ছিলেন, আর দেশ ছিল হচ্ছে গ্রিস। তারপরে সে মূলত যেটা ছিল, সে একজন গণিতবিদ ছিলেন। তিনি ছিলেন হচ্ছে একজন গণিতবিদ। এছাড়াও তার মূল যেটা ছিল, তিনি কিন্তু একজন পাশাপাশি একজন ইঞ্জিনিয়ারও ছিলেন। অর্থাৎ তিনি কিন্তু একাধারে অনেক কিছু, তিনি হচ্ছে একাধারে অনেক কিছু। তাহলে আমরা কয়টা পেয়েছি লোক? মূলত হচ্ছে আলোর নিয়মিত প্রতিফলনের যে ধর্মটা, সেটা লক্ষ্য করেন সর্বপ্রথম হচ্ছে বিজ্ঞানী হিরণ। আর বিজ্ঞানী হিরণ হচ্ছে প্রাচীন গ্রিসের একজন নাগরিক, গ্রিসের একজন নাগরিক। আর তিনি একাধারে ছিলেন গণিতবিদ, এবং এক গণিতবিদ ছিলেন। তার পেশা ছিল হচ্ছে ইঞ্জিনিয়ার, তিনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন। মূলত তিনি গণিত নিয়ে গবেষণা করতেন, কিন্তু সে পেশাগতভাবে ছিলেন হচ্ছে একজন ইঞ্জিনিয়ার। তো আলোর প্রতিফলন সম্পর্কিত, আলোর নিয়মিত প্রতিফলনের এইটুকু একজন বিজ্ঞানীর নাম বা একজন ধারণা, ওনাকে যে বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি দিচ্ছি এটা কিন্তু না যে আমরা ওনাকে বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি দিচ্ছি। তবে তিনি আলোর নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে একটা ধর্ম লক্ষ্য করেন, সেই ধর্মের উপর ভিত্তি করে কিন্তু আমরা আলোর নিয়মিত প্রতিফলনকে ব্যাখ্যা করেছি। সেই ক্ষেত্রে তার একটা অবদান আছে, এছাড়া আমরা কোনো বিজ্ঞানীকে দেখতে পাই না, ঠিক আছে? এখন আমরা একটু দেখি যে প্রতিফলন কাকে বলে। আমরা যদি সেটা বলি, তো প্রতিফলন কি বা আলোর প্রতিফলন কাকে বলে? আমরা কিন্তু জানি যে প্রতিফলনটা হওয়ার আগে একটা উৎস দরকার, একটা উৎস দরকার। আলোক উৎস, আলোক উৎস কি? আলোক উৎস, দেখো তো আলোক উৎসটা কি? আলো যেখান থেকে নির্গত হতে পারে, যে দীপ্তিমান বস্তু, দীপ্তিমান বস্তু আসলে কি একটা থেকে বলতে গেলে একের পর এক আসতে থাকে। যেমন দীপ্তিমান বস্তু বলি, দীপ্তিমান বস্তু হচ্ছে যার নিজস্ব আলো আছে, যার নিজস্ব আলো আছে সেটা হচ্ছে দীপ্তিমান বস্তু। আর যার নিজস্ব আলো নেই সে হচ্ছে দীপ্তিহীন বস্তু। এই যে কথাগুলি বলছি, ছোট ছোট কথাগুলি, এগুলো নোট করে ফেলো, যেন তোমার নোটটা যখন শেয়ার করতে যাবো তখন যেন ভালোভাবে বলতে পারো, ঠিক আছে, লিখতে পারো। সো দীপ্তিমান বস্তু আর এটা হচ্ছে দীপ্তিহীন বস্তু। দীপ্তিমান বস্তু হচ্ছে যার নিজস্ব আলো আছে, আর দীপ্তিহীন বস্তু হচ্ছে যার নিজস্ব কোনো আলো নাই। যেমন আমার নিজস্ব কোনো আলো নাই, সো আমি হচ্ছে দীপ্তিহীন বস্তু। সূর্যের নিজস্ব আলো আছে, তাই সূর্য হচ্ছে একটা দীপ্তিমান বস্তু। আচ্ছা, এরপর যেটা বলতেছিলাম সেটা হচ্ছে উৎস। আমরা বলছিলাম কি আলোক উৎস কি? আলো যেখান থেকে নির্গত হয় সেটাকে বলি আমরা আলোক উৎস। যেমন সূর্য হচ্ছে একটা আলোর একটা উৎস, তাই না? আচ্ছা, তো যেটা বলতেছিলাম, দেখো তাহলে আলোর প্রতিফলনটা কি এখন যদি বলি আমরা, আলোর প্রতিফলন হচ্ছে যে একটা মাধ্যম থেকে যখন আলো কোনো একটা স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে বা স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে, তখন ওই মাধ্যম থেকে কিছুটা আলো প্রতিফলিত, কিছুটা আলো কি করে পূর্বের মাধ্যমে ফিরে আসে। আমি নর্মালি বলছি যে তোমরা বইয়ের পাশে তোমরা পড়ো, তো আমি আমার ভাষায় বলতেছি একটু, তোমাদের বইয়ের সংজ্ঞা দেয়া আছে যে আলোর প্রতিফলনটা হচ্ছে মূলত একটা উৎস থেকে আলো যখন নির্গত হয়ে কোনো একটা বস্তুর উপর পড়বে, তখন ওই বস্তু থেকে আলোটা আবার ফিরে আসবে ওই মাধ্যমে, যে মাধ্যম থেকে আলোটা গিয়েছিল সেই মাধ্যমে ফিরে আসবে। ওই যে মাধ্যমে ফিরে আসলো, যে মাধ্যম থেকে গিয়েছিল ঠিক সেই মাধ্যমে ফিরে আসার যে ঘটনাটা, সেই ঘটনাটাকে বলি আমরা আলোর প্রতিফলন।
ঠিক আছে, আমি আবারও বলছি, আলোর প্রতিফলন বলতে নরমালি যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে কোনো একটা উৎস থেকে একটা বস্তুর উপর আলো পড়বে এবং এই বস্তু থেকে সেই উৎসের দিকে আলোটা ফিরে যাবে, উৎসের দিকে। তবে উৎসটা আমরা ব্যবহার না করে আমরা মাধ্যম হিসেবে ব্যবহার করবো, যে কোনো একটা মাধ্যম থেকে কোনো একটা বস্তুর উপর আলো পড়লো, তখন ওই বস্তু হতে আলোটা আবার ওই মাধ্যমে ফিরে গেল। তাহলে এই যে গঠনটা, এই গঠনটাকে বলি আমরা আলোর প্রতিফলন। এখন আমরা এই প্রতিফলন নির্ভরশীলতা একটু দেখি, যে প্রতিফলন আসলে কিসের উপর নির্ভর করে। প্রতিফলনের নির্ভরশীলতা কি বলতে পারবা? প্রতিফলন নির্ভরশীলতা কি? প্রতিফলন নির্ভরশীলতাটা কি, মানে প্রতিফলন কিসের উপর নির্ভর করে? আচ্ছা, তোমাদের স্টুডেন্ট খুব কম, আসলে কে কে আছে একটু দেখো তো, আমি বল দেখি তো তোমরা কে কে আছে, একটু ইয়েস অর নো বলে, ইয়েস বলে, জাস্ট ইয়েস বলে আমি বুঝে যাবো কে কে আছো। তোমাদের অ্যাটেন্ডেন্সটা নেই, আমিও দেখে নি, ওনারা তো দেখতেছে। যারা যারা আছে এর মধ্যে, তাহলে দেখো যেটা বলছিলাম, যে আলোর এই যে প্রতিফলন নির্ভরশীলতা, প্রতিফলন আসলে দুইটা বিষয়ের উপর নির্ভর করে। কয়টি বিষয়ের উপর নির্ভর করে? এটি আমি লিখে দিচ্ছি, এটি সাধারণত এটি দুটি বিষয়ের উপর নির্ভর করে, দুটি বিষয়ের উপর নির্ভরশীল, তো দুইটা বিষয় কি কি এখন যদি বলি, তাহলে দেখো তার মধ্যে একটা হচ্ছে মাধ্যমের প্রকৃতি, মাধ্যমের প্রকৃতি। এখন মাধ্যমের প্রকৃতি কি সেটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি। একটা হচ্ছে মাধ্যমের প্রকৃতি, আর দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে তোমার যে আলো প্রতিফলক পৃষ্ঠের উপর, প্রতিফলক পৃষ্ঠে কত কোণে আপতিত হচ্ছে, কত কোণে আপতিত হচ্ছে, আলো প্রতিফলক পৃষ্ঠে কত কোণে আপতিত হয়। তো মূলত হচ্ছে দুইটা বিষয়ের উপর নির্ভরশীল, যে একটা হচ্ছে মাধ্যমের প্রকৃতি আর একটা হচ্ছে আলো প্রতিফলকে বা প্রতিফলক পৃষ্ঠে কত কোণে আপতিত হয়। ঠিক আছে, তো এই যে আপতন কোণটা মূলত হচ্ছে যেটাকে বলি আমরা আপতন কোণ, সেটা কি আমি সেটা অবশ্যই বোঝাবো। এই দুইটা বিষয় এখন আমি যদি এটা ব্যাখ্যা করি, তাহলে দেখো আলোর প্রকৃতি, এখানে বলছে মাধ্যমের প্রকৃতিটা কি। মাধ্যমের প্রকৃতিটা বলতে বোঝাচ্ছি যে তুমি যে মাধ্যমে আলোটা ফেলছো সেই মাধ্যমটা আসলে কেমন। তুমি কাচের মধ্যে আলো ফেলতে চাচ্ছ, এখন কাচটা কি অ্যাব্রোটেব্রো, ঠিক আছে। আরেকটা তুমি ধরো যে একটা পিচ রাস্তা দিয়ে হাঁটছো, পিচ রাস্তাটা একদম খুব লেভেল, অনেক সুন্দর, অনেক লেভেল করা। তো এই যে দেখো এখানে দুইটা ভেরিয়েশন, যে একটা হচ্ছে কাচ কিন্তু অ্যাব্রোটেব্রো হয়ে আছে, মনে করো গর্ষা দেয়া কাচ, আর একটা হচ্ছে রাস্তা পিচ রাস্তা কিন্তু রাস্তাটা অনেক মসৃণ, ধরো কাচের চেয়ে মসৃণ ধরছো, ধরে নিচ্ছি, যদিও এটা কাল্পনিক, আসলে সম্ভব না, কাচ যথেষ্ট মসৃণ থাকে সবসময় ওইগুলো হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যদি কোনো কিছু মসৃণ হয়, তো মসৃণ পৃষ্ঠে দেখা যায় আলোটা যেভাবে প্রতিফলিত হবে, অমসৃণ পৃষ্ঠে আলোটা সেইভাবে প্রতিফলিত হয় না। তো দেখা যায় কাচ মাধ্যম, পানি মাধ্যম, বায়ু মাধ্যম, তারপর হচ্ছে তুমি একটা ধরো যে প্লাস্টিক, এনিথিং, অনেক কিছুই থাকতে পারে। তো মূলত হচ্ছে এখানে মাধ্যম বলতে বোঝাচ্ছে বিভিন্ন ধরনের হতে পারে, যেমন কাঠ একটা মাধ্যম, পানি একটা মাধ্যম, বাতাস একটা মাধ্যম, ঠিক আছে, তারপরে ধরো হচ্ছে একটা লোহা একটা মাধ্যম, অ্যালুমিনিয়াম একটা মাধ্যম, ঠিক আছে, এই সবগুলো হচ্ছে মাধ্যম। তা এই যে বিষয়গুলো, এইগুলোর উপর নির্ভর করে প্রতিফলনটা, কারণ এইখানে এক একটা মাধ্যমে একই আলো এক এক রকমের হবে। যেমন ধরো একটা কালো বস্তু, এই যে আমার শার্টটা তোমরা দেখতে পাচ্ছ, এই শার্টে যে আলোটা পড়বে এবং এই বোর্ডে যে আলোটা পড়বে, এটা রিফ্লেকশনটা বেশি, এটা বেশি পরিমাণে আলো প্রতিফলিত করবে, কারণ এটা মসৃণ প্লাস হচ্ছে এটা সাদা, কারণ যে কোনো ধরনের সাদা আলো বেশিরভাগ আলো প্রতিফলিত করতে পারে। আর আমার এটা কি করতেছে জানো, এটা আলো শোষণ করে ফেলতেছে। তাহলে ভিন্ন মাধ্যম, একটা হচ্ছে শার্ট, আমি শার্টটা ধরেছি, আরেকটা কি বোর্ড ধরেছি, আমার দুইটা মাধ্যম, একটা শার্ট আর একটা হচ্ছে কি বোর্ড। এর মধ্যে এটা ব্ল্যাক হওয়ার কারণে, ব্ল্যাক কি করে আলো শোষণ করে ফেলে বেশি, আমি শোষণটা একদিন পড়াইছি তোমাদের। সো দেখা যাচ্ছে এটা বেশি পরিমাণ আলো শোষণ করে ফেলবে আর এটা কম পরিমাণ, ফলে এখান থেকে আলো বেশি পরিমাণ বের হয়ে যাবে আর এখান থেকে আলো খুব কম পরিমাণ বের হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে তার প্রতিফলনটা বেশি, এই মাধ্যমে প্রতিফলনটা বেশি আর এই মাধ্যমে প্রতিফলনটা কম। এটা হচ্ছে মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। তারপরে বলছে আলো প্রতিফলক পৃষ্ঠে কত কোণে আপতিত হবে, আলো প্রতিফলক পৃষ্ঠে কত কোণে আপতিত হবে। তবে এখানে মাধ্যমের প্রকৃতির উপর আবারও বলছি, মসৃণ অমসৃণ একটা বিষয় থাকে, যেটা মসৃণ নাকি অমসৃণ, এবং এটা কালারফুল, কোন ধরনের কালারটা, কালার একটা ভ্যারি করে। যেমন আমি বললাম সাদা আর এটা কি কালো, এটা মসৃণ
এটাও মসৃণ বাট সাদা কালো। তো দুইটা মাধ্যমের মধ্যে কালার একটা ডিফারেন্স আছে। তো সাদা কালার সাধারণত আলোর রিফ্লেকশনটা বেশি করে আর ব্ল্যাক আলোর রিফ্লেকশনটা কম করে। অপরদিকে এটা মসৃণ, যদি এটা মসৃণ হয় এটা যদি অমসৃণ হয় সেই ক্ষেত্রেও দেখা যাবে এখান থেকে আলোর প্রতিফলনটা কম হবে, এইখান থেকে আলোর প্রতিফলনটা বেশি হবে। তাহলে আমি তোমাকে এখানে দুইটা উদাহরণ দিলাম, একটা বোর্ড আর একটা হচ্ছে আমার শার্ট। এই দুইটাকে আলাদা করে মাধ্যম ধরলে এই দুইটার মাধ্যমের প্রকৃতির উপর সাধারণত আলোর প্রতিফলনটা নির্ভর করছে। তারপর দেখো আলোর প্রতিফলক পৃষ্ঠে কত গুণে আপতিত হচ্ছে। সাধারণত দেখা যায় প্রতিফলন মানে আপতন কোণটা কত গুণে আপতিত হচ্ছে। ধরো যে এটা হচ্ছে তোমার আয়নাটা, তোমার আয়না, তুমি যে আয়নার মধ্যে দাঁড়াও সেটা এরকম একটা আয়না আছে, ঠিক আছে। এখন এই যে আয়নাটা আছে এই আয়নাটা মনে করো এইভাবে যদি আলোটা দাও, এইভাবে দেখো আমি এরকম ভাবে দিচ্ছি, এটা হচ্ছে একটা অবিলম্ব, এটা হচ্ছে একটা অবিলম্ব বা লম্ব, এটা হচ্ছে একটা অবিলম্ব বা লম্ব। এখন আমি যেটা বলছিলাম আচ্ছা, তাহলে দেখো এখন আমি এখানে 1 2 3 আর এটা হচ্ছে একটা অবিলম্ব, এটা হচ্ছে একটা অবিলম্ব নরমাল, ঠিক আছে। অবিলম্ব বলতে একটা লম্ব বোঝায়, সাধারণত অভিকর্ষের দিকে বলতে পারো ওরকম একটা। তো এখানে তিনটা রশ্মি দিয়েছে, এটা হচ্ছে আলোক রশ্মি, রশ্মি হচ্ছে এগুলো হচ্ছে কি আলোর আলোর আলোক রশ্মি। এই যে তিনটা রশ্মি আছে এই তিনটা দেখো তিনটা কোণ উৎপন্ন করছে অবিলম্বের সাথে, এটা হচ্ছে একটা আই কোণ, এটা হচ্ছে I1, আর ধরো যে এই যে যেটা কোণটা আছে এটা হচ্ছে I2, আর এই যে কোণটা এটা হচ্ছে I3। আমি তিনটা কোণ দিয়েছি এখানে দেখো, এইটুকু হচ্ছে I1, এই যে এইটুকু, এটুকু হচ্ছে কি, এটুকু হচ্ছে I1, এটুকু হচ্ছে কি I1। তাহলে এটা যদি I1 হয় তাহলে আমি এই যে এটা দিয়েছি এটা হচ্ছে I2, এটুকু হচ্ছে কি I2, আর এই যে অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে I3। এখন এখানে কিন্তু বলছে আলো প্রতিফলক পৃষ্ঠে কত কোণে আপতিত হচ্ছে, কত কোণে আপতিত হচ্ছে। প্রতিফলক পৃষ্ঠের সাথে বা মনে করা হচ্ছে যদি প্রতিফলক পৃষ্ঠের সাথে কম, বাট দেখা যাবে এটার সাথে কি বেশি, মানে অবিলম্বের সাথে যত বেশি কোণ উৎপন্ন করবে। দুইভাবে বলা যায়, একটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠে, এটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠেও হতে পারে, আরেকটা অবিলম্বের সাথে, অবিলম্বের সাথে, অবিলম্বে আমি সংখ্যাটা করে দিচ্ছি, অবিলম্বের সাথে, অবিলম্বের সাথে কত কোণে আপতিত হচ্ছে। তা আমি একটু বলছি যে আলো অবিলম্বের সাথে দুইটা কিন্তু একই অর্থে একই জিনিস, বিষয়টা পার্থক্য হচ্ছে এটা। এটাকে বলছে অবিলম্বের সাথে, এইটার সাথে কোণ ধরেছে তাই এটা অবিলম্বের সাথে, আর এইটাকে বলছি আমরা এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠের সাথে। প্রতিফলক পৃষ্ঠ হচ্ছে এটা, তাহলে এই দিক দিয়ে কোণ বিবেচনা করলে প্রতিফলক পৃষ্ঠে পাবে, আর আমি যদি এইখান থেকে কোণটা বিবেচনা করি তাহলে এটা পাবে হচ্ছে অবিলম্বের সাথে হবে। অবিলম্বের সাথে কোনটা হবে, আমি যদি এই n এর সাথে কোণগুলি বিবেচনা করি, যেমন n এর সাথে ধরেছি, তুমি দেখো এই যে কোণটা ধরেছি, এই যে কোণটা ধরো যে এটা হচ্ছে 1 এত, তার মানে এটা ধরো o, তার মানে 1 o n, দেখো একটু ভালো করে, মানে 10n বোঝা যাচ্ছে তাই না। আচ্ছা এটাকে আমি ABC দ্বারা সূচিত করি তাহলে বোঝা যাবে আরো বেশি। ধরো এটা a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c। তাহলে এখন থেকে এখানে যেটা পাচ্ছ তুমি দেখো a o n একটা কোণ পাচ্ছ, এখানে a o n একটা কোণ পাচ্ছ, আর একটা পাচ্ছ হচ্ছে b o n একটা কোণ পাচ্ছ, আরেকটা পাচ্ছ তুমি এখানে c o n, তিনটা কোণ পাচ্ছ, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে a o n b o n, এখানে সবচেয়ে বড় কোণটা দেখো, সবচেয়ে বড় যেটা আছে এখানে সেটা হচ্ছে c o n, সবচেয়ে বড় আছে কোনটা এখানে c o n। তাহলে আমি যদি এটাকে লিখি c o n is greater than, কার চেয়ে বড়, c o n টা কার চেয়ে বড়, c o n greater than হচ্ছে তোমার b o n, আর b o n এর চেয়ে বড় আবার দেখো হচ্ছে b o n টা আবার কি a o n এর চেয়ে বড়। তিনটা কোণ আছে এখানে, এখানে তিনটা কোণ আছে, যেখানে এটাকে বলছি আমরা I3 কোণ I3, আর এটা হচ্ছে I2, আর এটা হচ্ছে I1। এর মধ্যে বড় কোণটা দেখতে পাচ্ছ এটা। তাহলে অবিলম্বের সাথে যে যত বেশি বড় কোণ উৎপন্ন করবে সে তত বেশি পরিমাণে আলোকে প্রতিফলিত করবে। আমি আবারও বলছি, অবিলম্বের সাথে যত বড় কোণ উৎপন্ন হবে সে তত পরিমাণ বেশি পরিমাণ আলোটাকে সে রিফ্লেক্ট বা প্রতিফলিত করতে পারবে, ঠিক আছে। তার মানে আলোটা যদি এইভাবে যদি পড়ে, এইভাবে যদি পড়ে, আলো যদি এইভাবে পড়ে তাহলে কি এটা তো আর হবে না, প্রতিফলন সরাসরি চলে যাবে, সরাসরি এটাকে চেঞ্জ হবে না। যদি এইভাবে পড়ে আরো বেশি, যদি এইখান থেকে দেখো এইভাবে আলোটা পড়লে আজকে খুব ডিস্টার্ব ফিল করতে, পাশে পাশে কাজ করতেছি, মানে খুব এইভাবে আছে দেখো, তুমি যদি এইভাবে করো আলোটা বেশি প্রতিফলিত হবে, এইভাবে করলে কোনো আলো প্রতিফলিত হবে না।
এইভাবে দিলে আরো প্রতিফলিত হবে একটু বেশি, তার চেয়ে বেশি এইভাবে আরো হবে, কোন এটা আরো ঘোরালে আরো হবে, আরো যদি ঘোরাও আরো হবে। তার মানে দেখা যাচ্ছে অভিলম্ব থেকে আলোক রশ্মিটা অভিলম্ব থেকে যত দূরে সরে যাচ্ছে কোণের মানটা তত বড় হচ্ছে, আর আপতন কোণের মান যত বড় হবে প্রতিফলিত রশ্মির পরিমাণ তত বেশি, মানে তত বেশি আলো প্রতিফলিত হবে। আশা করি সবাই বুঝছো। তো যাই হোক, এখন পরে দেখি আমরা নির্ভরশীলতা গেল, এখন হচ্ছে প্রকারভেদ। আলো সাধারণত প্রতিফলন প্রকারভেদটা দেখি আমরা। তো প্রকারভেদ যদি দেখি, প্রকারভেদ তো দেখো প্রকার হচ্ছে দুই প্রকার। এখানে হচ্ছে সাধারণত এটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অনিয়মিত প্রতিফলন বা একটা হচ্ছে অনিয়মিত প্রতিফলন, আর একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন। তবে অনিয়মিতটাকে বলা হয় ব্যাপ্ত। অনিয়মিতর অপর নাম হচ্ছে কি ব্যাপ্ত প্রতিফলন। তো আমরা কি এখানে অনিয়মিত প্রতিফলন আর একটা পেয়েছি কি নিয়মিত প্রতিফলন। এটা হচ্ছে প্রতিফলনের প্রকারভেদ। প্রতিফলনের প্রকারভেদটা পেয়েছি আমরা এখানে। তো প্রতিফলনের কি পেয়েছি, প্রতিফলনের প্রকারভেদ। তো এই যে প্রতিফলনের প্রকারভেদের মধ্যে অনিয়মিত একটা, নিয়মিত। অনিয়মিত প্রতিফলনের অপর নাম হচ্ছে কি ব্যাপ্ত প্রতিফলন। আমি তোমাদের কিছুক্ষণ আগে প্রথমেই একদম আজকে শুরুতে একটা কথা বলেছিলাম যে নিয়মিত প্রতিফলনের একটা ধর্ম সম্পর্কে জানতেন কে? একজন বিজ্ঞানী ছিল, সেটা কি মনে আছে কারো? নিয়মিত প্রতিফলন সম্পর্কে সর্বপ্রথম যে ধর্ম ব্যাখ্যা করেন, নিয়মিত প্রতিফলনের ধর্মটাকে সর্বপ্রথম ব্যাখ্যা করেন কে? কেউ কি জানো? দেখি তো। নিয়মিতকে সুষম প্রতিফলন বলে। হ্যাঁ, আচ্ছা, নিয়মিতটা সেটাও লিখে রাখতে পারো যে নিয়মিত বা সুষম, নিয়মিত বা সুষম প্রতিফলন, নিয়মিত বা সুষম। আচ্ছা, অনিয়মিত বা ব্যাপ্ত, নিয়মিত বা সুষম। তবে এটাকে আমি কি বলেছিলাম, এইটার একটা ধর্ম, এইটা যে ধর্ম, এই ধর্মটা কে প্রকাশ করেন? বিজ্ঞানী হিরণ ব্যাখ্যা করেন। আমি এটা কিছুক্ষণ আগে বলছিলাম। এবং তিনি কোথার বিজ্ঞানী মনে আছে? হিরণ। আচ্ছা, তো আমি দেখতে পাচ্ছি মণিয়ন্ত্র দিয়েছো হিরণ, তারপরে অনচয় হিরণ দিয়েছো, অঙ্কুশ হিরণ দিয়েছো। আচ্ছা, তো এইখানে ইনি হিরণ, আর ইনি কোন দেশের বিজ্ঞানী মনে আছে? বিজ্ঞানী বলা যায় না, তিনি একটা ধারণা দিয়েছেন মাত্র, একটা ধর্ম সম্পর্কে জানতেন, এইটুকুই। আচ্ছা, এখন দেখি আমরা নিয়মিত প্রতিফলন কাকে বলে। তো নিয়মিত প্রতিফলনের সংজ্ঞাটা যদি আমরা দিতে চাই, তাহলে নিয়মিত প্রতিফলনটা হচ্ছে যদি কোনো একটা মসৃণ তলে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি আপতিত হয়ে কোথায় যায়, আবার সমান্তরালে প্রতিফলিত হয়। আমি দেখাচ্ছি, জাস্ট দেখো, সংজ্ঞাগুলো তো বইয়ে দেওয়া আছে, আমি জাস্ট বুঝাই দিচ্ছি তোমাদের। সংজ্ঞা সব বইয়ে দেওয়া আছে, তোমরা জাস্ট বুঝবা আগে চলো। তাহলে এটা হচ্ছে আমাদের এক ধরনের প্রতিফলন, এটাকে বলি আমরা নিয়মিত। তবে এই তলটা হচ্ছে কি একটা মসৃণ তল, এই তলটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা প্রতিফলক পৃষ্ঠ, এটাকে বলি আমরা প্রতিফলক পৃষ্ঠ। প্রতিফলক পৃষ্ঠের অপর নাম যেটা, এটা বা এটাকে বলি আমরা বিভেদ তল, এটাকে বলি আমরা বিভেদ তলও বলা হয়, বিভেদ তল বলা হয়। ঠিক আছে, এই যে তলটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ বা বিভেদ তল। আর এগুলো হচ্ছে এক একটা আলোক রশ্মি, এগুলোকে বলি আপতিত আলোক রশ্মি, আর এগুলোকে বলি আমরা প্রতিফলিত রশ্মি। আপতিত মানে যেগুলো এসে পড়ে, কোনো বস্তুর উপরে এসে পড়ছে সেটা হচ্ছে আপতিত, আর বস্তু থেকে যেগুলো নির্গমন হয়ে যাচ্ছে বা অপসারিত হচ্ছে বা অভিসারী হচ্ছে, অপসারী মানে মিলিত হওয়া, অভিসারী মানে হচ্ছে মিলিত হওয়া, অভিসারী মানে হচ্ছে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি যখন মিলিত হবে। ঠিক আছে, আর অপসারী মানে হচ্ছে কোথাও থেকে নিশ্চিত হয়ে যাচ্ছে বলে মনে হয়, মানে কাল্পনিক একটা ধারণা। অপসারী হচ্ছে একটা কাল্পনিক ধারণা, কোথাও থেকে মনে হচ্ছে সামথিং লাইক এরকম কিছু একটা, যে মনে হচ্ছে, মানে কাল্পনিক, সম্পূর্ণটা কাল্পনিক। আর অভিসারী হচ্ছে বাস্তব। ঠিক আছে, বাস্তবভাবে মিলিত হওয়া। এইখানে যেটা হচ্ছে, তাহলে আমরা এইখানে সংজ্ঞা দিচ্ছি হচ্ছে নিয়মিত প্রতিফলন বা সুষম প্রতিফলন কাকে বলে। তাহলে আমরা যদি বলি, এক হচ্ছে সমান্তরাল আলোক রশ্মি কোনো প্রতিফলক পৃষ্ঠে আপতিত হলে যদি প্রতিফলনের পর সমান্তরালে প্রতিফলিত হয়, তাকে বলি আমরা নিয়মিত প্রতিফলন বা সুষম প্রতিফলন। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই রশ্মিগুলি সমান্তরালে আসবে। সমান্তরাল তো বোঝো, একটা রেখার থেকে আরেকটা রেখার দূরত্ব সমান থাকবে, একটা রেখার থেকে আরেকটা রেখার দূরত্ব সর্বদাই সমান থাকবে। মধ্যবর্তী কোণ থাকবে 180 ডিগ্রি, মধ্যবর্তী কোণ থাকবে 180 ডিগ্রি অথবা 0 ডিগ্রি। 180 অথবা 0 হলে সমান্তরাল হয়। সমান্তরাল হওয়ার কিন্তু শর্ত এটা, সমান্তরাল হওয়ার
শর্ত হচ্ছে দুইটা, সমান্তরাল হবে। থিটার মান হতে হবে 180 ডিগ্রি, 180 ডিগ্রি, অথবা থিটার মান হবে 0 ডিগ্রি। তো সমান্তরাল দুইভাবে হয়, 180 ডিগ্রিতেও সমান্তরাল হয়, 0 ডিগ্রিতেও সমান্তরাল হয়। তো এটা হচ্ছে এক্সট্রা একটা বিষয় মনে রাখবা, যে কখনো ম্যাথের ক্ষেত্রে লাগবে যে কোনটা সমান্তরাল কোনটা কি করে বুঝবো। তো সমান্তরাল যদি বুঝতে চাও তাহলে থিটার মানটা 180 ডিগ্রি হবে অথবা 0 ডিগ্রি হবে, এটা মনে রাখবা, ঠিক আছে। তো যাই হোক, আমরা প্রতিফলনটা গেল এটা। তবে এই ক্ষেত্রে সবসময় মসৃণ পৃষ্ঠ হতে হবে, মসৃণ পৃষ্ঠ না হলে নিয়মিত প্রতিফলন ঘটবে না। তো দেখা যাবে মসৃণ পৃষ্ঠ, যেমন ধরো আমরা যেটা দেখি, এই যে আমার এখানে ওয়ালটা আছে, এই ওয়ালের মধ্যে আলোটা করে চারদিকে ছড়িয়ে যাচ্ছে, চারদিকে ছড়িয়ে যাচ্ছে, কিন্তু এর আলো কিন্তু আমরা জানি যে আলোর যে একটা বিশেষ ধর্ম, কতগুলি বিশেষ ধর্ম আছে, তার মধ্যে একটা হচ্ছে আলো সর্বদাই সরল পথে গমন করবে, সরল পথে। এইখানে কিন্তু বোর্ডে এসে সরল পথই পড়তে, সে এইভাবে যাচ্ছে, দেখো এইভাবে যাচ্ছে, এটা কিন্তু সরল পথ হতে পারে, এটাকে বলা যায় তির্যক সরল পথ, এইভাবে উঠতেছে উপর দিকে, এটাও সরল পথ। কথা হচ্ছে যদি এইরকমও যায় তাহলে সরল পথ, সোজা গেলেই হয়েছে, ঠিক আছে। তির্যক কিন্তু সরল হতে পারে, তির্যক শব্দটা সরল হতে পারে। আচ্ছা, তো যেটা বলছিলাম, এটা হচ্ছে একটা নিয়মিত প্রতিফলন বা সুষম প্রতিফলন। কেন? কারণ হচ্ছে এটা আপতিত হয়েছে সমান্তরালে, সবগুলো রশ্মি পৃষ্ঠতলের মধ্যে এই বা বিভেদ তলের মধ্যে এসে সমান্তরালে আপতিত হয়েছে, আপতিত হওয়ার পরে আবার দেখা যায় সমান্তরালে প্রতিফলিত হয়েছে, এই জন্য এটাকে আমরা বলতে পারি নিয়মিত প্রতিফলন। তো নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে দেখা যায় কি, একটা রশ্মি একটা নির্দিষ্ট, কতগুলি রশ্মি একটা নির্দিষ্ট দিকেই সবসময় গতিশীল থাকে, নির্দিষ্ট দিকে। আচ্ছা, এখন দেখো অনিয়মিত প্রতিফলনটা। তো অনিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে আসবে সমান্তরালে, আসবে সমান্তরালে, কিন্তু এখানে যে তলটা দেখতে পাচ্ছ, তলটা হয়তো বা এরকম কিছু একটা অমসৃণ আছে, যেমন ধরো এটা আসছে, তারপর ধরো যে এখানে একটা রশ্মি আসছে, কারণ আসার ফলে এটা দেখা গেলো কি চলে গেল এইভাবে, এটা চলে গেল এইদিকে, তারপর যেটা দেখতেছো যে এটা দেখা গেল যে কিছুটা এইদিকে চলে আসছে, এটা ধরো যে এইদিকে চলে আসছে, আবার এটা দেখো এইদিকে চলে আসছে, আবার এটা দেখো কিছুটা এইভাবে চলে গেছে, এরকম ভাবে হয়েছে। মানে একটা র্যান্ডমলি হবে, একটা র্যান্ডমলি আলোগুলো একদম র্যান্ডমলি ছড়িয়ে পড়বে, ঠিক আছে। আলোগুলো এরকম ভাবে র্যান্ডমলি ছড়িয়ে পড়বে, যদি এরকম র্যান্ডমলি ছড়িয়ে পড়ে তাহলে সেটাকে বলবো আমরা অনিয়মিত প্রতিফলন। অর্থাৎ একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো প্রতিফলক পৃষ্ঠের উপর পড়ে যদি সমান্তরালে প্রতিফলিত না হয় তাহলে সেটাকে বলবো আমরা অনিয়মিত প্রতিফলন বা ব্যাপ্ত প্রতিফলন। তো ব্যাপ্ত প্রতিফলন তখনই হবে যখন বিভেদ তল কি হবে, অমসৃণ। কখন হবে? যদি বিভেদ তল অমসৃণ হয়, বিভেদ তল যদি অমসৃণ হয় তখনই এই ব্যাপ্ত প্রতিফলন ঘটবে। আচ্ছা, এখানে দুইটার একটা বিষয় আছে যে কোনটা ভালো। আমি যদি প্রশ্ন করি তোমাদের যে আমরা নিয়মিত প্রতিফলনটা আমাদের জন্য ভালো নাকি অনিয়মিত প্রতিফলনটা ভালো, বলো তো, কে বলতে পারবে? একটু দেখি তো, আমাদের বাস্তব জীবনে নিয়মিত প্রতিফলনটা ভালো হবে নাকি অনিয়মিত প্রতিফলনটা ভালো হবে, বলো কোনটা বেশি ব্যবহার হবে আমাদের, আমরা কোনটা বেশি ব্যবহার করি বা কোনটা আমাদের জন্য সবচেয়ে ভালো? সবাই একটু বলো দেখি, আমাদের মানে কোন ধরনের প্রতিফলন হইলে আমাদের জন্য ভালো হয়? সবকিছু অ্যাপ্লাই হবে, সবকিছু অমসৃণ, সবকিছু অমসৃণ। তুমি যে আয়নাটার মধ্যে তুমি যে আয়নাটাকে সমতল মানে মসৃণ হিসেবে বিবেচনা করতো, সেই আয়নাটার মধ্যে হচ্ছে কি পরিমাণ অ্যাপ্রোতেব্র আছে সেটা তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু যন্ত্রের মাধ্যমে ঠিকই দেখা যায়। তারপরেও এগুলোকে আমরা আপেক্ষিকভাবে, আসলে প্রকৃত অর্থে আমাদের এই বাস্তব জীবনে মসৃণ বলতে কিছু নাই, মসৃণ বলতে কিছুই নেই, সবকিছুই অমসৃণ। কিন্তু মানে মসৃণের মতোই আদর্শ হিসেবে আমরা ধরে নেই কিছু জিনিসকে, যেমন আয়না, তার মধ্যে একটা আয়না বা দর্পণ আছে, তার মধ্যে একটা, এগুলোকে আমরা মসৃণ না হওয়া সত্ত্বেও মানে মসৃণের কাছাকাছি, এই জন্য এটাকে আমরা মসৃণ ধরে নিই। আর সবকিছু আর এভরিথিং এখানে সবকিছু হচ্ছে অমসৃণ, সবকিছু অমসৃণ। তবে বাস্তব জীবনে আমাদের অমসৃণটা বেশি কাজে লাগে। কেন কাজে লাগবে? এর কারণটা হচ্ছে মানে অনিয়মিত প্রতিফলন কেন বেশি কাজে লাগবে? যদি আলো যেহেতু সরল পথে চলে, তাহলে চিন্তা করে দেখো, আমার লাইটটা এখানে, আলো কিন্তু এদিকেই যাবে, এদিক থেকে শুধু এদিকে যাবে, তার মানে সে কিন্তু চারপাশটা কিন্তু সে আলোকিত করবে না, যেদিক দিয়ে যাবে সেদিকে আলোকিত হবে। তোমার রুমের মধ্যে যে লাইট আছে সেটিং করা, ওই লাইট থেকে যে আলোটা বের হচ্ছে সোজাসুজি যাচ্ছে। এখন যদি অনিয়মিত প্রতিফলন না হয় তাহলে কিন্তু তোমার পুরো রুমটা আলোকিত হবে না, কারণ আলোটা তো ছড়িয়ে যাবে না, আলোটা রিফ্লেক্ট হয়ে অ্যাব্রাকেবরে ভাবে যাবে না, অ্যাব্রাকেবরে গেলে তো পুরো রুমটা আলোকিত হবে। আলো যদি সরল পথে গমন করে, তাহলে সরল পথে ফিরে আসে, তাহলে যে অংশটা দিয়ে আলোটা যাচ্ছে শুধু সেই অংশটাই কিন্তু আলোকিত হচ্ছে সোজাসুজি। বাট যদি অ্যাব্রাকেবরে এদিকে এদিকে এইদিকে ওইদিকে সব দিকে ছড়িয়ে যেতে পারে, তখন কিন্তু পুরো অংশটাই সমানভাবে আলোকিত হবে, আর নয়তো দেখা যাবে এক পাশে বেশি আর এক পাশে কম, এরকম কিছু একটা বুঝতে পারবে।
কিন্তু একদম এ করে সুষম আলো যেদিকে যাবে, শুধুভাবে সুষম ক্ষেত্রে হবে যেটা, মানে নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে যেদিক দিয়ে যাবে সেদিকে সুষমভাবে একদম আলোটা হয়ে যাবে, সেদিকে সুষমভাবে প্রতিফলিত হবে এবং সুষম সুন্দরভাবে আলোকিত হবে। কিন্তু এত করে পুরো অংশটা একটা অনেক বড় একটা অংশ আছে, পুরো অনেক বড় একটা হলরুম আছে। এখন এই হলরুমের একটা লাইট আছে, ওই লাইটটা একটা অংশ দিয়ে আলোটা যাচ্ছে সোজা, তো সোজাই কিন্তু যাচ্ছে আলোটা, এবং সোজা যাচ্ছে সোজাই কিন্তু ফিরে আসবে, সোজা যাচ্ছে সোজাই ফিরে আসবে যদি সমতল হয়। ঠিক আছে, তার মানে এই পাশ বা এই পাশ কিন্তু আলোকিত হবে না, ওরকম যে পথ দিয়ে যাবে সেই পথে। এই জন্য আমাদের অনিয়মিত প্রতিফলনটা থাকলে সুবিধাটা হচ্ছে কি চারপাশটাই সমানভাবে আলোকিত হয়, চারপাশে ছড়িয়ে পড়তে পারে আলোটা, এভাবে করে ছড়িয়ে পড়ে, ফলে আমরা চারপাশে আলোকিত দেখতে পাই। আচ্ছা, সাইমা, আচ্ছা তারপর অনিয়মিত প্রতিফলন দেখতে পাচ্ছ। আচ্ছা, তো ধন্যবাদ। পরে আমরা দেখি, এখন দেখি হচ্ছে সূত্রগুলি। আচ্ছা, সূত্রগুলি জানার আগে আমরা সংশ্লিষ্ট একটু কতগুলি সংজ্ঞা দেখে আসি, কতগুলি সংশ্লিষ্ট যে সংজ্ঞা আছে আমাদের, আমরা সংজ্ঞাগুলি দেখে আসি, তারপরে আমরা ওগুলি ব্যাখ্যা দিচ্ছি। এটা হচ্ছে ও। আচ্ছা, এটাকে আমরা অন্যভাবে ধরি, একটু বড় করে ধরি, কারণ অভিলম্ব শুধুমাত্র একটা, যদিও দর্পণের ক্ষেত্রে আমরা, এটা হচ্ছে ও, এটা হচ্ছে ধরো এন প্রাইম, আর এটা হচ্ছে ধরো পি, এটা যদি আমরা কিউ ধরি, এটা ধরো হচ্ছে এ, আর এটা হচ্ছে বি। তাহলে এইটা হচ্ছে অভিলম্ব। এখানে হচ্ছে এটা বলতেছি, একটা একটা করে লিখে দিচ্ছি, তারপর সংজ্ঞা দিচ্ছি। দেখো এখানে যেটা আছে যে এন ও এন প্রাইম, এটা হচ্ছে অভিলম্ব, এটা হচ্ছে অভিলম্ব, দুইটার দিকে একটা দিকে দলে হয় অভিলম্ব। আবার দেখো এখানে ওবি, ওবি হচ্ছে, আচ্ছা ও এ আপতিত রশ্মি, ও হচ্ছে আপতিত, ও হচ্ছে আপতিত রশ্মি, তারপর হচ্ছে ও বিটা হচ্ছে, ওটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত। আমি শেষে প্রশ্ন করবো তোমাদের কোনটা কি। আচ্ছা, এটা গেল প্রতিফলিত রশ্মি। তারপরে আমার এখানে যেটা আছে সেটা হচ্ছে পিওবি, পিওবি হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ, প্রতিফলক পৃষ্ঠ, প্রতিফলক পৃষ্ঠ। এটা গেল। এরপর দেখো এখানে আমাদের যেগুলো আছে, এই একটা আছে, এটাকে বলি আমরা, দেখো আর, এটা ধরো আই, আই এখানে, আর এটা ধরো হচ্ছে আর, এটা হচ্ছে আমাদের আর। তো আই মানে হচ্ছে তোমার ইনসিডেন্ট অ্যাঙ্গেল, ইনসিডেন্ট, আই হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল বোঝায়, ইনসিডেন্ট অ্যাঙ্গেল মানে হচ্ছে এটাকে বলি আমরা আপতন কোণ, এটাকে বলি আমরা আপতন কোণ। তাহলে আপতন কোণ যেটা আছে এখানে, সেটা যদি বলি, সেটা হচ্ছে তোমার আপতন কোণ হচ্ছে এ ও এন, এ ও এন, কোণ এ ও এন সমান হচ্ছে আই। তারপর দেখো, তারপর যেটা আছে প্রতিফলন কোণ, দেখো প্রতিফলন কোণ, প্রতিফলন কোণ, প্রতিফলন কোণ হচ্ছে তোমার আছে এখানে বি ও এন, বি ও এন সমান হচ্ছে আর, বি ও এন সমান হচ্ছে আর। তাহলে এই রাশিগুলো গেল। তারপরে তো আমরা বিভেদ ব্যবহার করে ফেললাম, আর কিছু বিন্দু আছে। তো এখানে ও যেটা আছে এটা হচ্ছে এই ওটাকে বলি আমরা আপতন বিন্দু, ও হচ্ছে এখানে আপতন বিন্দু, আপতন বিন্দু। তো এই যে এখানে যা যা লিখলাম আমি একটা একটা করে সংজ্ঞা দিয়ে দিচ্ছি এখন। তো প্রথম হচ্ছে অভিলম্ব কি? অভিলম্বটা মূলত দর্পণের সাথে যে লম্ব রেখা কল্পনা করা হয়, দর্পণের সাথে যে, দর্পণের সাথে বা প্রতিফলক পৃষ্ঠের সাথে যে মানে লম্বটা বিবেচনা করা হয়, সেই লম্বটাকে বলি আমরা অভিলম্ব। দেখো এটা হচ্ছে আমাদের দর্পণ বা যে কোনো কিছু একটা কি আছে, এটা প্রতিফলক পৃষ্ঠ যেখানে আলোটা পড়তেছে। তাহলে যে তলের সাথে বিবেচনা করছে সেই তলের সাথে যে লম্বটা কল্পনা করা হয় সেই লম্বটা হচ্ছে এখানে অভিলম্ব। তার মানে এন ও এন প্রাইমটা শুধু ও এন একটা অভিলম্ব, শুধু ও এন প্রাইম একটা অভিলম্ব, বা টোটাল না কেন বলতে পারি অভিলম্ব। তারপর আছে ও আপতিত রশ্মি, মানে হচ্ছে যে রশ্মি প্রতিফলক পৃষ্ঠে আপতিত হয়, যে রশ্মি প্রতিফলক পৃষ্ঠে আপতিত হয়। তাহলে এই রশ্মিটা দেখো ও এ, এই রশ্মিটা কি করছে পি কিউ, কি হচ্ছে আমাদের এখানে পি কিউ, এখানে আমি পি কিউ ধরি, এটা হচ্ছে পি কিউ, সরি পি কিউ, পি কিউ হচ্ছে এখানে কি প্রতিফলক পৃষ্ঠে এসে আপতিত হয়েছে, তাই এ ওটা হচ্ছে তোমার একটা আপতিত রশ্মি। আর প্রতিফলিত রশ্মি যেটা প্রতিফলক পৃষ্ঠ থেকে নির্গত হয়
যেটা প্রতিফলক পৃষ্ঠ থেকে নির্গত হচ্ছে সেটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত তার মানে ওবিটা হচ্ছে এখানে প্রতিফলিত রশ্মি। আর প্রতিফলক পৃষ্ঠ যেখানে আলো এসে আপতিত হয়, যে পৃষ্ঠে আলো আপতিত হয় সে পৃষ্ঠের নাম হচ্ছে আপতিত, সেই পৃষ্ঠের নাম হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ। আবার বলছি বা বিভেদ তল। প্রতিফলক পৃষ্ঠের অপর নাম কি? বিভেদ তল। বিভেদ তল। প্রতিফলক পৃষ্ঠের অপর নাম হচ্ছে বিভেদ তল। আচ্ছা, তো এখানে যেটা বললাম ওবিটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, কারণ হচ্ছে কি যেটা প্রতিফলক পৃষ্ঠ থেকে বের হয়ে যাবে সেটা। আর প্রতিফলক পৃষ্ঠ বলতে বা বিভেদ তল বলতে বোঝায় যেখানে আলো এসে আপতিত হবে, যেখানে আলো আপতিত হবে অথবা যেখান থেকে আলোটা নির্গত হয়ে যাবে, যেখানে আলো আপতিত হবে অথবা যেখান থেকে আলোটা বের হয়ে যাচ্ছে, নির্গত হয়ে যাচ্ছে, সেই জায়গাটাই সেটাকে বলি আমরা কি বলছি? প্রতিফলক পৃষ্ঠ অথবা বিভেদ তল। তাহলে আমার পি কিউ, এই যে পি কিউ, এখানে পি থেকে কিউ পর্যন্ত অংশটাই হচ্ছে আমার বিভেদ তল বা প্রতিফলক পৃষ্ঠ। আচ্ছা, তারপরে আমাদের বাকি আছে কি? এখানে বাকি আছে হচ্ছে তোমাদের আপতন বিন্দুটা কি? আপতন বিন্দু বলতে আলোক রশ্মি, আপতিত রশ্মি, আপতিত রশ্মি কোথায় আছে? দেখো এই যে আপতিত রশ্মি। আপতিত রশ্মি হচ্ছে আপতিত রশ্মি যে বিন্দুতে সে আপতিত হয়, আপতিত রশ্মি যে বিন্দুতে আপতিত হয় তাকে বলা হয় আপতন বিন্দু। যে বিন্দুর মধ্যে সে আপতিত রশ্মিটা পড়বে, অথবা অথবা যে বিন্দু থেকে আলো প্রতিফলিত হয়, যে বিন্দু থেকে আলোটা প্রতিফলিত হয়, যে ওবিটা প্রতিফলিত হচ্ছে কোথায় থেকে? ও বিন্দু থেকে, তাহলে ওই বিন্দুর নামই হচ্ছে আপতন বিন্দু। ঠিক আছে, তাহলে ও হচ্ছে এখানে আপতন বিন্দু। যে বিন্দুতে আলোটা পড়বে অথবা যে বিন্দু থেকে আলো বের হয়ে যাবে, যে বিন্দুতে আলো পড়বে অথবা যে বিন্দু থেকে আলোটা বের হয়ে যাবে সেই বিন্দুর নামই হচ্ছে তোমার আপতন বিন্দু। আচ্ছা, তারপরে এটা এখন দেখো বলা আছে এখানে আপতন কোণটা কি? আপতন কোণ হচ্ছে দেখো আপতিত রশ্মি এবং অবিলম্ব, আপতিত রশ্মির সাথে অবিলম্বে যে কোণ উৎপন্ন করে। আবার বলছি আপতিত রশ্মির সাথে, এই যে আপতিত রশ্মি হচ্ছে এটা, আর এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। আপতিত রশ্মির সাথে এই যে অবিলম্ব, আপতিত রশ্মির সাথে অবিলম্ব যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় আপতন কোণ। আর প্রতিফলিত রশ্মির সাথে অবিলম্ব যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় প্রতিফলন কোণ। আবার বলছি আপতিত রশ্মির সাথে, আপতিত রশ্মি কোনটা? এটা। তা আপতিত রশ্মির সাথে অবিলম্ব যে কোণ উৎপন্ন করে এই যে এইটুকু, সেটাকে বলি আমরা আপতন কোণ। আর প্রতিফলিত রশ্মির সাথে অবিলম্ব যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় প্রতিফলন কোণ। এই এবং এই আপতন কোণ এবং প্রতিফলন কোণকে যথাক্রমে আই এবং আর দ্বারা প্রকাশ করা হয়। সাধারণত আপতন কোণ হচ্ছে আই আর প্রতিফলন কোণ হচ্ছে আর। সবাই কি বুঝতে পেরেছো? একটু কমেন্ট। না, প্রতিফলন কোণ বিন্দু নাই, কারণ প্রতিফলন বিন্দু এখন চিন্তা করতে কেন প্রতিফলন বিন্দু নাই। এটাকে আসলে তুমি যদি বলো যে প্রতিফলন বিন্দু নাই, আসলে প্রতিফলন বিন্দু এখানে যা আপতন বিন্দু তাই। ঠিক আছে, কারণ যে বিন্দুতে আপতিত সেই বিন্দু থেকে প্রতিফলিত হচ্ছে। তো দুইটা এখানে দুইটা কমন পয়েন্ট, একটা দুইটার জন্য আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি কমন পয়েন্ট হচ্ছে এখানে আপতন বিন্দু। ঠিক আছে, এই জন্য এটাকে আর ধরা হয় না, একটা হিসেবে ডিনোট করা হয়। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করছো, আই হচ্ছে এখানে ইনসিডেন্ট রে। আমি আবারও বলছি আই হচ্ছে এখানে তোমরা আইটা কি দেখো, আই মানে হচ্ছে ইনসিডেন্ট, ইনসিডেন্ট অ্যাঙ্গেল। আই হচ্ছে এখানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল মানে হচ্ছে আপতন কোণ। ঠিক আছে, এটা হচ্ছে আপতন কোণ বোঝায়। আর এটা হচ্ছে আর, আর মানে হচ্ছে তোমার এখানে রিফ্লেক্টেড, রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। একটা হচ্ছে ইনসিডেন্ট আর একটা হচ্ছে রিফ্লেক্টেড মানে প্রতিফলিত। রিফ্লেক্টেড অ্যাঙ্গেল আর একটা হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল। এটা মনে হয় আরেকটা নাম ছিল রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। আচ্ছা, আমরা যেটা মনে আছে সেটাই বলতেছি। তো দুইটার মিনিং এরকম। তো দেখো এটা দ্বারা বোঝা যাচ্ছে প্রতিফলিত রশ্মি, প্রতিফলন কোণ, প্রতিফলন কোণ। আর এটা হচ্ছে আপতন কোণ, প্রতিফলন কোণ, আপতন কোণ। আপতন কোণ হচ্ছে আই, এজন্য আই দিয়ে প্রকাশ করা ইনসিডেন্ট, ইনসিডেন্টের জন্য। আর প্রতিফলন কোণ হচ্ছে আর, আর এটাকে এই জন্য বলা হয় কারণ এর প্রথম অক্ষরটা হচ্ছে আর আছে, দেখো এইখান থেকেই আসছে। তো এটা হচ্ছে, আচ্ছা এখন এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে এখন দেখো আমরা বাকি যেটা আছে। আর আমি আরেকটা শব্দ বলছিলাম সেটা হচ্ছে আলোক উৎস। আমি আরেকটা শব্দ বলছিলাম তোমাদেরকে, সেটা কি বলছিলাম? যে আলোক উৎস। মনে আছে তোমাদের? আলোক উৎসটা কি মনে আছে? আমি দেখি। আচ্ছা, আই এবং আর এর পুনরায় বলে দিয়েছি রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। হ্যাঁ, ইনসিডেন্ট আর একটা হচ্ছে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। আচ্ছা, বুঝছি, ভালো হবে। আচ্ছা, ভালো হবে। তারপর দেখতে পাচ্ছি হচ্ছে অঞ্জন, তারপর হচ্ছে অর্ণব শাহ, সাইফ হাসান, সাইফ, এটা দেখতে পাচ্ছি
ফারজানা। আচ্ছা ধন্যবাদ। তো দেখো আমি সবাইকে কমেন্টে পাচ্ছি না, যারা কমেন্টে পাচ্ছেন তার মানে কি তারা ক্লাসে নাই নাকি বুঝতেছো না? আমাকে তো বলবা যে স্যার আমরা বুঝি নাই, তারা বুঝাবো। এখন দেখো আমাদের এখন সূত্রগুলি দেখি। এখন হচ্ছে আমরা সূত্রগুলি দেখি। সূত্র তো সাধারণত এটা দুইটা সূত্র আছে, এক দুই। তো প্রথম সূত্র যেটা মিন করে, মানে প্রথম সূত্রের তাৎপর্য হচ্ছে এরা কোথায়, মানে প্রথম সূত্রের তাৎপর্য হচ্ছে এরকম যে আপতন কোণ, প্রতিফলন কোণ আর সবাই মানে হচ্ছে সবগুলো বিন্দু একটা জায়গার মধ্যে থাকবে। সবগুলো বিন্দু, সকল বিন্দু একটা তলের মধ্যে থাকবে। সকল বিন্দু একটা সমতল। আমি এক কথায় যদি মনে রাখো তাহলে সকল বিন্দু মানে হচ্ছে এই প্রতিফলনের ক্ষেত্রে যে গঠনগুলি ঘটতেছে সবগুলো একটা পয়েন্টে এবং একটা তলের মধ্যে অবস্থান করে। আর দ্বিতীয়টা যেটা মিন করে এটা হচ্ছে বিন্দু, এটা যেটা মিন করে বিন্দু এবং তলের মধ্যে সম্পর্ক, বিন্দু ও সমতল। এটা শর্টকাট মনে রাখবে, এটা বিন্দু এবং সমতলের মধ্যে সূত্র স্থাপন করতেছে। এই সূত্রটাতে বিন্দু এবং সমতল নিয়ে, আর এটা হচ্ছে কোণ নিয়ে। দ্বিতীয় সূত্রটা কি নিয়ে? কোণ নিয়ে। আমি সংজ্ঞা দেই নাই আসলে কি মিন করে, প্রথম সূত্রের তাৎপর্যটা কি, দ্বিতীয় সূত্রের তাৎপর্য বা প্রথম সূত্র কিসের মধ্যে সম্পর্ক স্থাপন করে। প্রথম সূত্র হচ্ছে বিন্দু এবং সমতলের মধ্যে, বিন্দু এবং সমতলের উপর একটা সম্পর্ক স্থাপন করতেছে। আর দ্বিতীয় সূত্র কি করে, কোণের মধ্যে দুইটা কোণ ছিল, একটা ছিল কি আপতন কোণ আর একটা হচ্ছে প্রতিফলন কোণ। এই দুইটা কোণের মধ্যে সম্পর্ক স্থাপন করে হচ্ছে এই দ্বিতীয় সূত্র। তো দুইটা সূত্রের তাৎপর্য কিন্তু আমাদের আলাদা। দুইটা সূত্র কি তাৎপর্য আলাদা। একটা সূত্র প্রকাশ করে বিন্দু এবং সমতল, বিন্দু এবং সমতলের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করছে, ঠিক আছে। আর একটা সূত্র রিলেশনশিপটা স্থাপন করছে কোথায়, আরেকটা সূত্র স্থাপন করে কোণের মধ্যে। বুঝতে পেরেছো সবাই? সাইফ হাসান, আলো দুইটাই, আলো তরঙ্গ, ফোটন শব্দ। আচ্ছা আলোকে তো আলোর অপর নাম হচ্ছে ফোটন। ফোটন হচ্ছে একটা কণা হিসেবে দেওয়া যায়, আলোর একটা অংশ। তো আলো কখনো তরঙ্গ কখনো কণা, এটা। সো যেহেতু আলো ফোটন, সব ফোটন নিজেও আলো এবং সেইটাকে আমরা ধরে হচ্ছে কণা আকারে নির্গত হয়। ফোটন শব্দটা বলতে বুঝি আলোর একটা কণা বা ছোট ছোট কণাকে বুঝি আমরা সাধারণত। তো যাই হোক, তো দেখো এখন সূত্র দুইটা দেখি আমরা। তো প্রথম সূত্রটা দেখো, প্রথম সূত্রে কি বলে। প্রথম সূত্র যেটা বলে আপতিত রশ্মি, ও আচ্ছা এখানে কিন্তু জাস্ট ওটা না, রশ্মি সবগুলো মিলে এটা আরেকটা মিসিং হয়ে গেছে। মানে বিন্দু, রশ্মি এবং সমতলে সবগুলোর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে। বিন্দু, রশ্মি এবং সমতলে সবগুলো মিলে হচ্ছে প্রথম সূত্রটা। তাহলে দেখো আপতিত রশ্মি, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব, ও আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব, অঙ্কিত অবিলম্ব বলা আছে একই সমতলে অবস্থান করে। আচ্ছা তো প্রথম সূত্রটা আসলে কি মিন করতে দেখো, রশ্মি আছে এক, আর কি আছে যে বিন্দু শব্দটা আছে, মূলত হচ্ছে বিন্দু, রশ্মি আর হচ্ছে কি সমতল, ঠিক আছে। এইগুলোর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতেছে, মানে মোটামুটি পুরো প্রক্রিয়াটা, পুরো গঠনটা একটা সূত্রের মধ্যে আছে। আর এখানে তো জাস্ট দুইটা কোণের মধ্যে সম্পর্ক, বাকি গঠন সবগুলো গঠন একটা সূত্রের মধ্যে করছি। এখন এখানে যেটা বলছে আপতিত রশ্মি মানে কি আই এ, এই যে দেখো এ ও আপতিত রশ্মি কি এ ও, প্রতিফলিত রশ্মি হচ্ছে ও বি, হ্যাঁ। ও আপতন বিন্দুতে, আপতন বিন্দু কোনটা, ও আপতন বিন্দু কোনটা, ও আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব, আপতন বিন্দু অবিলম্ব কি আছে ও এন, অবিলম্ব হচ্ছে ও এন। অবিলম্ব একই সমতল অবস্থান করে। এখানে যদি একটা সমতল ধরা হয়, এখানে সমতল একটা তল ধরো, তাহলে দেখা যাচ্ছে কি সবগুলো একই জায়গার মধ্যে আছে না, সবগুলো একই জায়গায় আছে। তুমি চিন্তা করে দেখো এই ওবি রেখা, এই ও এর রেখা, ও এর রশ্মিটা, এই ওবি রশ্মি বা ও এন, এই সবগুলো কোথায় আছে দেখো এই জায়গাটার মধ্যে আছে। সবগুলো কোথায় আছে, একটা বিন্দুতে আছে, একটা বিন্দুতে। এখন বিন্দু না আসলে এটাকে ধরছি একটা সমতল, একটা তল হিসেবে ধরো, একটা তল হিসেবে ধরছি আমরা। আর তল বলতে আসলে কি বোঝাচ্ছে, চতুর্ভুজ, পঞ্চভুজ, তোমরা দেখো একটা বৃত্তাকার হতে পারে তলটা, ইত্যাদি, আয়তক্ষেত্র, রম্বস, এই সবগুলো এক একটা তল। তো এইখানে তল বলতে যেগুলো বুঝবো এগুলো হচ্ছে তোমার সাধারণত
আয়তক্ষেত্রের নেই, একটা আয়তক্ষেত্র নেই, একটা তল। এই সবগুলো কোথায় অবস্থান করে? একটা তলের মধ্যে অবস্থান করে। তো এটা ছিল প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র যেটা মিন করে সেটা হচ্ছে বলা হয়েছে যে আপতিত রশ্মির আপতন কোণ ও প্রতিফলিত রশ্মির প্রতিফলন কোণ সমান। তো দেখো এখানে হচ্ছে আমাদের এই দুইটা। তো মূলত হচ্ছে দ্বিতীয়টার মধ্যে আমরা কোণের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করেছি আপতিত রশ্মি এবং যে দুইটা কোণ কোণাই আপতিত এবং প্রতিফলিত রশ্মি দ্বারা, হ্যাঁ, ওই দুইটা কোণের মধ্যে একটা সম্পর্ক স্থাপনের সূত্র হচ্ছে এটা। তো এখন আমরা একটু দেখি, হচ্ছে এখন আমরা সাধারণত একটু লক্ষ্যবস্তুকে দেখি। আমরা পরের দিন যা পড়াবো তার সম্পর্কে একটু এগিয়ে রাখি, হ্যাঁ, তারপরে না হয় আমরা শুরু করবো। সো দেখো এখানে যা আছে, এখন আমি একটু দেখবো হচ্ছে লক্ষ্যবস্তুটা কি। লক্ষ্যবস্তু দেখি, লক্ষ্যবস্তুটা কি আসলে? তো লক্ষ্যবস্তুটা হচ্ছে তোমার, আমরা সাধারণত দর্পণের সামনে যে বস্তুটাকে রাখি, আমি যখন দর্পণের সামনে কোনো একটা বস্তু রাখলে, দর্পণের সামনে কোনো বস্তু স্থাপন করলে দর্পণের মধ্যে একটা প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে ওই প্রতিবিম্ব যে বস্তুর জন্য তৈরি হলো সেই বস্তুটাকে বলা হয় লক্ষ্যবস্তু। আমি আবার বলছি যে দর্পণের সামনে কোনো কিছুকে রাখলে দর্পণের মধ্যে একটি প্রতিবিম্ব তৈরি হয়। এই প্রতিবিম্ব যে বস্তুর জন্য তৈরি হয় সেই বস্তুর নামই হচ্ছে লক্ষ্যবস্তু। অথবা দর্পণের সামনে, হ্যাঁ, প্রকৃতপক্ষে যে বস্তুটাকে রাখা হয় সেই বস্তুটাকে বলা হয় লক্ষ্যবস্তু। ঠিক আছে? এই লক্ষ্যবস্তু মূলত হচ্ছে দুই প্রকার। একটাকে বলি আমরা বিন্দু লক্ষ্যবস্তু, একটা হচ্ছে বিন্দু লক্ষ্যবস্তু, আর একটা হচ্ছে বিস্তৃত লক্ষ্যবস্তু। একটা হচ্ছে বিন্দু আর একটা হচ্ছে কি বিস্তৃত লক্ষ্যবস্তু। তো লক্ষ্যবস্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে বিন্দু লক্ষ্যবস্তু আর একটা হচ্ছে বিস্তৃত লক্ষ্যবস্তু। বিন্দু লক্ষ্যবস্তু আর একটা হচ্ছে কি বিস্তৃত লক্ষ্যবস্তু। তো বিন্দু লক্ষ্যবস্তু বলতে বোঝাচ্ছে একটা পয়েন্ট, জাস্ট একটা পয়েন্ট, এরকম একটা বিন্দু থাকবে। এই ধরনের বিন্দু যদি থাকে তখন এটাকে বলি আমরা বিন্দু লক্ষ্যবস্তু। আর যখন এই যে দেখো, এই যে আমার ধরো যে আমি এখানে দাঁড়ায় আছি বা তোমরা দাঁড়ায় আছো, এটা কি অসংখ্য বিন্দুর সমন্বয় না? এটা হচ্ছে অসংখ্য বিন্দুর সমন্বয়ে গঠিত, তাই এটা হচ্ছে একটা বিস্তৃত লক্ষ্যবস্তু। আমি, তুমি, আমাদের সবকিছু চারপাশে যা যা আছে সবকিছু হচ্ছে বিস্তৃত লক্ষ্যবস্তু, এভরিথিং। শুধুমাত্র বিন্দু লক্ষ্যবস্তু বিষয়ে তুমি কি ধরতে পারো? বিন্দু লক্ষ্যবস্তু বস্তু হিসেবে তুমি ধরতে পারো তোমাদের কপালের টিপ। তোমরা ছোট টিপ দাও না, কপালের টিপ দাও, ছোট ছোট, মানে দূর থেকে মনে হবে এটা, যদি কাছে থেকে এটার ক্ষেত্রফল আছে। বিন্দুর কিন্তু কোনো ক্ষেত্রফল নেই, বিন্দু হচ্ছে এত ছোট যে এটা আসলে ক্ষেত্রফল নেই। তোমরা যে সুইয়ের যে সূচ অংশটা দেখো না, একদম সুচালো যে অংশটা, সুইয়ের যে সুচালো অংশটা, তার চেয়েও আরো অসংখ্য এটাকে আরো অসংখ্য ভাগে ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে বিন্দু। এটাকে আরো অসংখ্য ভাগে যদি ভাগ করা যায় তাহলে সেটা হচ্ছে তোমার বিন্দু। আমরা যেগুলো দেখি আসলে এটা বিন্দু না, এটার তো ক্ষেত্রফল আছে, এটা কিন্তু ক্ষেত্রফল বের করা যাবে। এই যে বিন্দুটা দিয়েছি এটার ক্ষেত্রফল, কিন্তু আমরা এর চেয়ে ছোট আঁকতে পারি না, আমরা বোঝানোর জন্য এটা ব্যবহার করি। আমরা সাধারণত এটাকে বোঝানোর জন্য ব্যবহার করি যে বিন্দু বলতে কিছু একটা আছে, সেটার অস্তিত্ব হিসেবে দেখানোর জন্য আমরা এটা ব্যবহার করি। বুঝতে পেরেছো? যদিও এটার ক্ষেত্রফল বের করা যাবে, কিন্তু এটা হচ্ছে তার নমুনা একটা। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে বিন্দু হচ্ছে এমন একটা কিছু যার কোনো নির্দিষ্ট ক্ষেত্রফল নেই, যার কোনো দৈর্ঘ্য নেই, যার কোনো প্রস্থ নেই, যার কোনো উচ্চতা নেই, যার কোনো ব্যাসার্ধ নাই, যার কোনো ব্যাস নেই, আয়তন নেই, কিচ্ছু নেই। এটাই হচ্ছে বিন্দু। ঠিক আছে? কোনো আকারও নেই, কোনো আকারও নাই, তাই হচ্ছে বিন্দু। অনেক বৈশিষ্ট্য বিন্দু। আচ্ছা, আর এটা হচ্ছে বিস্তৃত লক্ষ্যবস্তু। বিস্তৃত লক্ষ্যবস্তু বলতে বোঝায় অসংখ্য বিন্দুর সমন্বয়ে একটা বিস্তৃত লক্ষ্যবস্তু গঠিত হয়। অসংখ্য বিন্দুর সমন্বয়ে, জাস্ট এটাকে আমি একটু গঠন দেখাচ্ছি। দেখো এটা কিভাবে হচ্ছে। আমি যদি এটা এভাবে করি, তারপর ধরো যে এরকম করলাম, আর তারপরে এরকম করলাম, এরকম করে তারপর ধরো যে এই করলাম, তাহলে দেখো তো এরকম বিন্দু দিয়েছি আমি, এটাকে আমি এরকম বিন্দু দিয়ে আঁকছি, চেষ্টা করছি আঁকার জন্য। তাহলে এইটা কি অসংখ্য বিন্দুর সমন্বয়ে গঠিত হয়েছে না? এই যে এটা অসংখ্য বিন্দুর সমন্বয়ে, তাই এটা হচ্ছে কি বিস্তৃত লক্ষ্যবস্তু। বিন্দু লক্ষ্যবস্তু হচ্ছে একটা বিন্দু নিয়ে আচরণ করবে, একটা বিন্দু নিয়ে কল্পনা করা হয়। আর বিস্তৃত লক্ষ্যবস্তু হচ্ছে অসংখ্য বিন্দু একত্রিত হয়েছে লক্ষ্যবস্তুটা তৈরি করবে, সেটা হচ্ছে বিস্তৃত লক্ষ্যবস্তু। তো তোমরা কি লক্ষ্যবস্তু বুঝেছো? উপরে যেমন আছে ভেতরে কিন্তু আছে। সো এটা আমাদের কাছে আমরা যেটা ধরি, তিল হচ্ছে সাধারণত একটা কি
গোলক সদৃশ, তাহলে গোলকের ক্ষেত্রফল যা, এই তিলের ক্ষেত্রফল তাই, মানে তুমি গোলক সদৃশ হলে গোলক যা দিয়ে বের করো, গোলকের ক্ষেত্রফল যে সূত্র দিয়ে বের করো, তুমি তিলের ক্ষেত্রফল সেই সূত্র দিয়ে বের করতে পারবা। ইভেন গোলকের আয়তন তুমি যে সূত্র দিয়ে বের করছো, ঠিক একইভাবে তিলের আয়তনটা তুমি বের করতে পারবা। আচ্ছা, তো যাই হোক, আমরা এখন আজকে এই পর্যন্ত ক্লাস রাখবো। অনেক হাসাহাসি হইতেছে এখন ক্লাসে দেখে। সো এর পরের দিন ইনশাল্লাহ আমরা নতুন কোনো একটা ক্লাস নেই ইনশাল্লাহ। আগামীকাল তো তোমাদের ক্লাস নেই, তাই না? আগামীকাল ক্লাস তোমাদের যদি রুটিনে থাকে তাহলে তো অবশ্যই। সো রুটিন তো তোমাদের কাছে আছে। সো ইনশাল্লাহ আগামীকাল যদি ক্লাস থাকে অবশ্যই ক্লাসে ঢুকবো, আর না হয় এরপর দিন যদি ক্লাস থাকে ইনশাল্লাহ পরের দিন 5 তারিখে। তো সবাই ভালো থেকো সেই মুহূর্তে। আল্লাহ হাফেজ।